সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্ন উত্তর এইচএসসি পরীক্ষা 2023, ভূগোল প্রথম পত্র। আজকে প্রশ্ন নম্বর 5। ইতিপূর্বে আমি 2023 সালে এইচএসসি পরীক্ষায় আসা 4 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমার আলোচ্য যে বিষয়টা হবে সেটা হচ্ছে 5 নম্বর প্রশ্নের উত্তর। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে আসা প্রশ্ন। এখানে আমার একটা ছবি দেওয়া আছে, এটা আমার ইউটিউব চ্যানেল, নিচে নাম লেখা আছে। সবাইকে সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করি। এখানে যে চিত্রটা দেওয়া আছে এর থেকে আমরা অনুমান করতে পারি যে আজকে আমার আলোচ্য বিষয় হবে ট্রেড উইন্ডস বা বাণিজ্য বায়ু, এবং আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে বাংলাদেশের জলবায়ু। তাহলে আমরা উদ্দীপকে চলে আসি, দেখি উদ্দীপকে কি বলেছে। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো। চিত্রটা দেওয়া হচ্ছে যে এই যে বায়ু প্রবাহ লেখা আছে এবং 4টা বায়ু প্রবাহের নাম লেখা আছে, ইঙ্গিত দেওয়া আছে। এখানে এ হচ্ছে নিয়মিত প্রবাহিত হয়। নিয়মিত কোন বায়ুটা প্রবাহিত হয়? এটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। অবশ্য একই চিত্র পাশাপাশি আমি দুটো দেওয়ার চেষ্টা করেছি, একটু কারণ আছে। এবার বিতে যদি আসি, সেটা হচ্ছে অনিয়মিত বায়ু প্রবাহ, অর্থাৎ যে আকস্মিক বায়ু প্রবাহ সেটাকে বলেছে। আর ডি হচ্ছে স্থান ভেদে ভিন্ন হয়, অর্থাৎ এটা স্থানীয় বায়ুর কথা বলা হয়েছে। আর এটা হচ্ছে সময় ভেদে দিক পরিবর্তন হয়। এখানে সমভেদে হয়ে গেছে, সেই জন্য এটা আমি লিখে দিয়েছি সময় ভেদে দিক পরিবর্তন হয়। সি, এটা হচ্ছে আমাদের মৌসুমী বায়ুর কথা বলা হয়েছে, যেটা বাংলাদেশের সঙ্গে জলবায়ুর মিল রয়ে গেছে। গ হচ্ছে উদ্দীপকে এ বায়ু প্রবাহের বর্ণনা দাও। উদ্দীপকে এ বায়ু প্রবাহের বর্ণনা দাও। তাহলে এ বায়ু প্রবাহটা কি? এটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ বা ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু প্রবাহ। উদ্দীপকে কোন বায়ু প্রবাহের সাথে বাংলাদেশের জলবায়ুর সম্পর্ক রয়েছে বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে সি জলবায়ু, অর্থাৎ সময় ভেদে দিক পরিবর্তন হয়, মৌসুমী জলবায়ু, এটার মিল রয়েছে। কাজেই বাংলাদেশের এই যে মৌসুমী জলবায়ু, এটা একটা বিবরণ এখানে দিতে হবে। তো যাই হোক, আমরা উত্তরে আসি। এইসব প্রশ্নগুলা তোমাদের আরো অনেক ক্লাস ইউটিউব চ্যানেলে আছে, বা আমার দেওয়া উত্তর দেওয়া আছে। আমার উত্তর দেওয়া এই ট্রেন্ড উইন্ডস সম্পর্কে আলাদা ক্লাস আছে। যাই হোক, উদ্দীপকের এ বায়ু প্রবাহের বর্ণনা দাও। এখানে আগেই তো বলেছি যে উদ্দীপকের এ বায়ু প্রবাহিত হলো অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু। কর্কটীয় মকর উৎসব অঞ্চল হতে এ নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল দিকে যে বায়ু নিয়মিত প্রবাহিত হয় তাকে অয়ন বা বাণিজ্য বায়ু বলা হয়। তাহলে আমরা এখানে কি বুঝলাম যে সাধারণত এটা নিরক্ষরেখা, এটা কর্কট ক্রান্তি রেখা, এটা মকর ক্রান্তি রেখা। এটা কর্কটীয় এবং মকরীয় উৎসব বলয় থেকে যে বায়ু সারা বছর নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় একে অয়ন বায়ু বলা হয়। প্রাচীনকালে মালবাহী বাণিজ্য জাহাজগুলো এ বায়ুর পথ অনুসরণ করে চলাচল করত বলে একে বাণিজ্য বায়ু বলা হয়। একে আমরা ট্রেড উইন্ডো কেন বলি? প্রাচীনকালে বিশেষ করে মালবাহী জাহাজগুলো
এই বায়ুর পথ অনুসরণ করে চলাচল করত। এই জন্যে এই বায়ুটিকে আমরা বাণিজ্য বায়ু বলে থাকি। নিরক্ষীয় শান্ত বলয়ের উভয় দিকে 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। এই যে নিরক্ষীয় শান্ত বলয়, এই যে ITCZ, 10 থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই বায়ু প্রবাহিত হতে দেখা যায়। বায়ু প্রবাহের দিক অনুসারে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব অয়ন বায়ু নামে প্রবাহিত করা হয়। আমরা জানি যে ফ্রেলের উত্তর সূত্র অনুসারে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এই জন্য উত্তর গোলার্ধে এই বায়ুটা উত্তর পূর্ব অয়ন বায়ু নামে পরিচিত এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু নামে পরিচিত। কারণ এই বায়ুটা হচ্ছে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। অয়নবায়ু উচ্চ অক্ষাংশ হতে নিম্ন অক্ষাংশে প্রবাহিত হলে এতে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা শক্তি বৃদ্ধি পায়। এটা সাধারণত আমরা কি দেখছি যে উচ্চ অক্ষাংশ থেকে আমরা জানি এটা 0 ডিগ্রি, অর্থাৎ নিম্ন অক্ষাংশ যত উপরে যায় এটা 23.5 ডিগ্রি, এটা 90 ডিগ্রি পর্যন্ত যত উপরে যাব সেটা হচ্ছে উচ্চ অক্ষাংশ, আর নিম্ন অক্ষাংশটা নিরক্ষীয় অঞ্চল যত নিচে আসবে। এটা উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে এই বায়ুটা প্রবাহিত হয় বলে এই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এই বায়ুতে সাধারণত বৃষ্টিপাত হয় না, তবে ক্ষেত্রবিশেষ পাহাড়ের গায়ে বাধা পেয়ে কিছু বৃষ্টিপাত ঘটায়। শীতের শুরুতে উত্তর পূর্ব অয়ন বায়ু স্থলভাগ সমুদ্রের ব্যাংশ দ্বারা প্রবাহিত হয়। শীতকালে এই বায়ুর গতিবেগ বেশি থাকে। এতটুকু উত্তর করলেই মনে হয় হয়ে যাবে। এটা আমরা অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু সম্পর্কে জানলাম। এখানে এই বায়ুর অনেকগুলো বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করতে পারো, যেটা তোমাদের মূল বইয়ে খুঁজে পাবে। এখানে এই যে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে, অয়ন বায়ুর সৃষ্টি হয়েছে, তার পিছনে কিছু কারণ রয়েছে, সেগুলো আলোচনা করতে পারো। যাই হোক, যেহেতু নাম্বারটা কম এই জন্য অল্প আলোচনায় করলাম। এবার আমরা আসি যে ঘ নম্বর যে প্রশ্নটা আছে 5 নম্বরের, উদ্দীপকে কোন বায়ু প্রবেশ সাথে বাংলাদেশের জলবায়ুর সম্পর্ক হয়েছে বৃষ্টির সম্পর্ক। আমি আগেই বলেছি যে উদ্দীপকে যে বায়ু প্রবাহটার উল্লেখ করেছে যে সময়ভেদে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়, সেটা হচ্ছে মৌসুমী বায়ুর কথা ওখানে বলা হয়েছে। যেহেতু বাংলাদেশের মৌসুমী বায়ু প্রবাহিত হয়, এই জন্য বাংলাদেশের ওই বায়ু প্রবাহের সাথে বাংলাদেশের জলবায়ুর মিল রয়েছে। উদ্দীপকে অর্থাৎ মৌসুমী বায়ুর সাথে বাংলাদেশের জলবায়ুর মিল রয়েছে। মৌসুম শব্দের অর্থ, এই মৌসুম অর্থ হচ্ছে ঋতু, এটা একটা আরবি শব্দ। আর ইংরেজি আছে মনসুন থেকে শব্দটার উৎপত্তি লাভ করেছে। কাজেই আমরা বলতে পারি যে ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে মৌসুমী বায়ু বলা হয়। দক্ষিণ এশিয়ায় যে বায়ু প্রবাহ 6 মাস উত্তর পূর্ব দিক থেকে এবং 6 মাস দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, সেই বায়ু প্রবাহকে বোঝানোর জন্যই এই শব্দগুলো ব্যবহার করা হয়। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এখানে কিন্তু মৌসুমী বায়ুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু, একটা শীতকালীন মৌসুমী বায়ু। এই যে শীতকালীন মৌসুমী বায়ুটা প্রবাহিত হয় উত্তর পূর্ব দিক থেকে, আর উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, আর গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে এটা প্রবাহিত হয়। আবার আমরা উল্টো ভাবে বলতে পারি যে শীতকালে
স্থলভাগ থেকে এই জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়, এবং বায়ুতে কোনো জলীয় বাষ্প থাকে না বিধায় এখানে কম বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হয় না বললেই চলে শীতকালে। আবার গ্রীষ্মকালে এই বায়ুটা সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়, যে কারণে গ্রীষ্মকালে আমাদের বাংলাদেশে, ভারত বাংলাদেশ এই অঞ্চলটায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। মৌসুমী বায়ু বাংলাদেশের পুরো দক্ষিণ পূর্ব এশিয়ায় যায়। তাপমাত্রার ভিন্নতার কারণে গ্রীষ্মকালে অন্যতম বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন, বায়ুর গতিও পরিবর্তন হয়। গ্রীষ্মকালে এটি জলভাগ হতে স্থলভাগের দিকে, শীতকালে একটি স্থলভাগ থেকে জলভাগের দিকে, যেটা আমি আগেই এখানে আলোচনা করলাম। গ্রীষ্মকালে যে বায়ু যেদিকে যায়, শীতকালে বায়ু তার বিপরীত দিকে যায়। এ কারণে গ্রীষ্মকাল বৃষ্টিবহুল, শীতকাল প্রায় বৃষ্টিহীন থাকে। এ জলবায়ুর আরেকটি বৈশিষ্ট্য হলো বৃষ্টিপাতের পরিমাণ অত্যাধিক থাকে, কিন্তু এখানে নিরক্ষীয় অঞ্চলের মতো সারা বছর বৃষ্টিপাত না হয়ে অধিকাংশ বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়ে থাকে। এখানে আমি আবারও বলি যে আমরা এখানে দেখছি যে আইটিসিজেড, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন যাকে বলা হয়, আন্তঃক্রান্তীয় প্রসারণ অঞ্চল, যেখানে আমরা চাপ বলয় যখন পড়েছি, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সেখানে আলোচনা করেছি বিস্তারিত। এখানে এটা হচ্ছে গ্রীষ্মকালের ছবি। গ্রীষ্মকালে আমরা আইটিসিজেডটা কোথায় দেখতে, এইটা নিরক্ষরেখা। নিরক্ষরেখার অনেক উত্তরে সরে গেছে, অর্থাৎ এই প্রায় তিব্বত মালভূমির কাছে চলে গেছে। এই আইটিসিজেড কে কেন্দ্র করেই কিন্তু এখানে নিম্নচাপ এর সৃষ্টি হয়েছে, এবং এইটা দক্ষিণ পশ্চিম দিক থেকে এই বায়ুটা এই যে আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের দিকে আসছে, ভারত এবং বাংলাদেশ অর্থাৎ এশিয়ার দিকে আসছে। এখানে এই সময় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আবার বিপরীত ক্রমে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, এটা শীতকাল, 6 মাসের শীতকাল। এই শীতকালে আইটিসিজেডটা কিন্তু এই যে নিরক্ষরেখার অনেক দক্ষিণে সরে গেছে, অর্থাৎ এই সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তখন এই যে এশিয়া, ভারত, বাংলাদেশ এই অঞ্চল থেকে বায়ু, জলীয় বাষ্পহীন বায়ু এই বঙ্গোপসাগর এবং বিশেষ করে এই যে আরব সাগর এদিকে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে। এটাকে সাধারণত গ্রীষ্মকালীন, এটা শীতকালীন মৌসুমী বায়ু বলা হয়। যেহেতু এই মৌসুমী বায়ুতে থাকে জলীয় বাষ্পহীন, সেই জন্য শীতকালে এখানে বৃষ্টিপাত হলে না হয়, না মানে না হয় বললেই চলে। সেজন্য এই অঞ্চলের জলবায়ুতে গ্রীষ্মকালটা বৃষ্টিবহুল, শীতকালটা বৃষ্টিহীন, এবং অন্যান্য জলবায়ুর তুলনায় এই অঞ্চলে প্রচুর পরিমাণে গ্রীষ্মকালীন গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি থাকে। অর্থাৎ আমরা বলতে পারি মৌসুমী বায়ুর সাথে বাংলাদেশের জলবায়ুর অনেকটা সম্পর্ক রয়ে গেছে। এইভাবে যদি উত্তরটা একটু লিখতে পারো সুন্দর করে, তাহলে এখানে আসলে 4 নম্বর পাওয়া সম্ভব। একটু চিত্র সহকারে দিলে সবচেয়ে ভালো হয়। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।